বাংলা সাহিত্যে এমন কিছু তারকা আছেন জানেন, যারা খুব অল্প কাজ করেই যেন অমর হয়ে গেছেন। আজ আমরা তেমনই এক কিংবদন্তির কথা বলবো, যিনি মাত্র একটা বই দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে নাড়া দিয়েছেন। তিনি কবি হেলাল হাফিজ। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক কিভাবে একজন কবি মাত্র ৫৬টা কবিতার একটা বই দিয়ে কিংবদন্তি হয়ে ওঠেন? কি এমন জাদু ছিল তার লেখায়, যা তাকে সাধারণ পাঠক থেকে শুরু করে বড় বড় সমালোচক সবার কাছে এতটা আপন করে তুলেছে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তার সেই কালজয়ী সৃষ্টি যে জলে আগুন জ্বলে বইটা বেরিয়েছিল ১৯৮৬ সালে, কিন্তু এর শেকড়টা গেঁথেছিল আরও অনেক উত্তাল, আরও অগ্নিগর্ভ একটা সময়ে। আর এই একটা বই তাকে এনে দিয়েছিল অমরত্বের সার্টিফিকেট। তাঁর সবচেয়ে বিখ্যাত কবিতাটার গল্প তো আর শুধু কাগজের পাতায় আটকে থাকেনি, ওটা হয়ে উঠেছিল একটা পুরো প্রজন্মের কণ্ঠস্বর, একটা বিদ্রোহের মন্ত্র। সময়টা ভাবুন একবার, ১৯৬৯ সাল। গোটা দেশ তখন রাজনৈতিকভাবে উত্তপ্ত, ফুঁসছে। স্বাধিকারের দাবিতে ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। আর ঠিক এমনই এক সময়ে ফেব্রুয়ারির একেবারে পয়লা তারিখে জন্ম নিল একটা কবিতা, যে কবিতার ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা ছিল। আর এই কবিতার জন্মটাও হয়েছিল কিন্তু খুব অদ্ভুত একটা মুহূর্তে। কবি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ৬৯-এর এক সন্ধ্যায় তিনি রিকশা করে ফিরছিলেন। একটা মিছিলকে পুলিশ ধাওয়া করলে সেই রিকশা চালক ক্ষোভে ফেটে পড়ে আশ্চর্য একটা কথা বলেন। খুব সাধারণ একটা মন্তব্য, কিন্তু সেটাই কবির মাথায় গেঁথে যায় আর জন্ম দেয় এক অমর কবিতার। আর সেই ভাবনা থেকেই জন্মালো এই দুটো অমর লাইন। এই লাইনগুলো যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছিল পুরো প্রজন্মের শিরায় শিরায়। এটা শুধু কবিতাই ছিল না, ছিল সময়ের এক জোরালো ডাক। মজার ব্যাপার কি জানেন, কবিতাটা এতটাই বিপ্লবী ছিল যে তখনকার সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তান এটা ছাপানোর সাহসী পায়নি। কিন্তু শব্দের শক্তিকে কি আর আটকে রাখা যায়? কবি আহমদ ছোফা আর হুমায়ুন কবির মিলে রাতের অন্ধকারে ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিলেন এই লাইনগুলো। এভাবেই একটা কবিতা মিডিয়াকে পাশ কাটিয়ে সোজা হয়ে গেল আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, একটা কবিতা থেকে এবার একটু বড় ক্যানভাসে তাকানো যাক। নজর ফেরানো যাক সেই ঐতিহাসিক আগুনের দিকে, যা আসলে হেলাল হাফিজের পুরো কাব্যগ্রন্থটাকেই জ্বালিয়ে দিয়েছিল। তার কবিতার মূল সুরটা ধরতে হলে দশকের দহন, এই আইডিয়াটা বোঝাটা খুব দরকারি। এটা আসলে সেই সময়টা যখন একটা জাতি স্বাধীনতার স্বপ্ন দেখছে, লড়াই করছে, আর তারপর বিজয়ের পরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এই পুরো সময়টার যে যন্ত্রণা, যে দহন, সেটাই তার কবিতার আসল শক্তি। মানে সময়টা ছিল এক অদ্ভুত বিরোধাভাসের। একদিকে ছিল স্বাধীনতার সোনালি স্বপ্ন, মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা, আর ঠিক তার উল্টো দিকে ছিল যুদ্ধের পর কঠিন বাস্তবতা আর স্বপ্নভঙ্গের কষ্ট। হেলাল হাফিজ তার কবিতায় ঠিক এই দুই বিপরীত মেরুর টানাপড়নটাই যেন নিখুঁতভাবে ধরেছেন। আর ঠিক এখানেই বইটার নামের সার্থকতা, যে জলে আগুন জ্বলে। ভাবুন তো, যে জল জীবন বাঁচায়, সেই জলেই যখন আগুন জ্বলে, তখন এর চেয়ে বড় অস্বাভাবিকতা আর বিপদের সংকেত আর কি হতে পারে? এটাই ছিল সেই সময়ের বাংলাদেশের প্রতিচ্ছবি, যখন একটা নতুন দেশের স্বপ্নগুলো বাস্তবতার আগুনে পুড়ছিল। তো প্রশ্ন হল, এত গভীর, এত জটিল ভাবনাগুলো কিভাবে এত সহজে মানুষের মনে গেঁথে গেল? এখানেই লুকিয়ে আছে তার কাব্যভাষার জাদু। তার কবিতার আসল জাদুটা ছিল এর ভাষায়, একদম সাধারণ মানুষের মুখের ভাষা। কোনো কঠিন শব্দ, কোনো পাণ্ডিত্যের বোঝা নেই, বরং মনে হবে যেন কবি পাশেই বসে কথা বলছেন। আর এই সহজ সরল বলার ভঙ্গিটার কারণেই তার সব গভীর কথাগুলো ছাত্র, শিক্ষক, রিকশাচালক সবার মনে গিয়ে সরাসরি ধাক্কা দিত। এই দুটো লাইন দেখুন একবার, মাত্র ৪টা শব্দ, কিন্তু এই ৪টা শব্দে তিনি পুরো আধুনিক সভ্যতার শূন্যতার দিকে একটা বিশাল প্রশ্ন ছড়ে দিয়েছেন। এত অল্প কথায় এত ধারালো কথা বলার ক্ষমতা, এটা সত্যিই অবিশ্বাস্য। আবার এই লাইনগুলো দেখুন, কি দারুণভাবে ব্যক্তিগত কষ্ট আর একটা প্রজন্মের সার্বজনীন হতাশা মিলেমিশে এক হয়ে গেছে। তিনি নিজের অনুভূতিকে এমনভাবে লিখতেন যা হয়ে উঠত সবার মনের কথা, সবার দীর্ঘশ্বাস। তো সব শেষে ফেরা যাক আমাদের সেই শুরুর প্রশ্নে, কিভাবে মাত্র একটা বই তাকে অমর করে দিল। চলুন তার দীর্ঘস্থায়ী প্রভাবটা একবার দেখে নেওয়া যাক।
বইটার জনপ্রিয়তা কেমন তার একটা প্রমাণ চান? যে জলে আগুন জ্বলে বইটার ৩৩ বারেরও বেশি সংস্করণ বেরিয়েছে। ভাবা যায়, একটা কবিতার বইয়ের জন্য এটা তো একটা অবিশ্বাস্য মাইলফলক। এটাই প্রমাণ করে এর আবেদনটা চিরকালীন। আর এটাই হলো আসল কথা। বছরের পর বছর প্রায় কিছুই না লিখেও তার প্রথম আর একমাত্র পূর্ণাঙ্গ কবিতার বইটা এতটাই শক্তিশালী ছিল যে সমালোচকরা বলেন এই একটা বই তাকে অমরত্বের সনদপত্র এনে দিয়েছে। তিনি যেন দেখিয়ে দিয়েছেন কত বেশি লেখা হলো সেটা বড় কথা নয়, যা লেখা হলো তার গভীরতা কতটুকু সেটাই আসল। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, একটা কবিতা বা একটা কবিতার বই সত্যিই কি একটা গোটা জাতির, একটা সময়ের আত্মাকে ধারণ করতে পারে? হেলাল হাফিজের কাজ আমাদের এই প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয় আর ভাবতে বাধ্য করে শিল্পের আসল শক্তি নিয়ে।